আর তার বোন এখনও বেঁচে আছে বলেই লোক আফসোস করছে। কতটা জঘন্য হলে একটা মানুষ এমন কথা বলতে পারে। এই লোক কী ধাতু দিয়ে তৈরি মেহেক বুঝতে পারছে না। তবে এই মুহূর্তে আলতু-ফালতু বিষয় ভেবে সময় নষ্ট করার থেকে আগে বোনটাকে বাঁচাতে হবে। তার জন্য দরকার হলে এই জঘন্য লোকটার পায়ে ধরতেও রাজি। কথাটা ভাবতেই সময় নষ্ট না করে মেহেক প্রিন্সের কাছে এসে ফ্লোরে বসে প্রিন্সের পা ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, দয়া করে আমাকে যেতে দিন। কুকুরগুলো আমার বোনকে মেরে ফেলবে। ওর কিছু হলে আমি বাঁচবো না। যেতে দিন আমাকে। তুমি বাঁচলে না মরলে আমার দেখার বিষয় না। আর এমনিতেই তুমি তো গতকাল মরার জন্যই হাতের শিরা কেটেছিলে, তখন বোনের কথা মনে পড়েনি? তা আজ হঠাৎ করে বোনের জন্য এত চিন্তা হচ্ছে কেন? বোনের কথা চিন্তা করলে গতকাল নিশ্চয়ই এমন করতে না। মেহেক প্রিন্সের কথা শুনে মনে পড়ল প্রিন্স ওকে প্রথমে বলেছিল মেহেকের দ্বারা কোনো ভুল হলে তার ভুলের শাস্তি তার বোনকে দেওয়া হবে, এমনকি তার বোনকে কুকুর দিয়ে খাওয়াতেও দ্বিতীয়বার ভাববে না। কিন্তু প্রিন্সের জোর জবস্তি করায় মেহেক এতটাই ভেঙে পড়েছিল যে প্রিন্সের হুমকি মনে ছিল না। তাই তো প্রিন্স এখন মেহেকের ভুলের শাস্তি ওর আদরের বোনকে দিচ্ছে। কতটা নিষ্ঠুর হলে বাচ্চা একটা মেয়ের সাথে এমন কিছু করতে পারে তা মেহেকের জানা নেই। আর প্রিন্স কতটা নিষ্ঠুর এবং জঘন্য তা সে জানতেও চায় না। এই মুহূর্তে মেহেক নিজের জীবনের বিনিময়ে হলেও বোনকে বাঁচাতে চায়। তাই তো প্রিন্সের পা ধরে বলতে থাকে, আমার বোনটার সাথে এমন করবেন না। আপনার যা শাস্তি দেওয়ার আমাকে দিন, তবুও আমার বোনটাকে বাঁচতে দিন। তোমার কথায় মনকে ছেড়ে দিব তা ভাবলে কি করে? তাছাড়া মনকে ছেড়ে দিলে চলবে কেমনে? এমনিতেই আমার কুকুরগুলো 2 দিন ধরে অভুক্ত আছে। তুমি বলো, আমি তাদের মনিব হয়ে মুখের কাছে থেকে খাবার কেড়ে নিতে পারি? তাছাড়া যেখানে আমি নিশ্চিত মনকে ওরা ভোজন হিসেবে পেয়ে খুশি হয়েছে, ওদের খুশির কারণ সরিয়ে ওদের কষ্ট দেই কি করে? প্রিন্সের কথা শুনে এবং বোনের অবস্থা দেখে মেহেক হাউমাউ করে কাঁদছে। এই লোক কুকুরদের খুশির কথা ভাবছে, কিন্তু তার কাছে রক্ত মাংসের মানুষের মূল্য নেই। এদিকে ওর চোখের সামনে ওর কলিজার টুকরো ছটফট করছে, আর ও বোনটার জন্য কিছুই করতে পারছে না। এটা যে কি কষ্ট তা কাউকে বোঝাতে পারবে না। বোনকে বাঁচাতে মেহেক সেই কখন থেকে প্রিন্সের পা ধরে বসে আছে। তা দেখে নিষ্ঠুর লোকটার একটুও দয়া হচ্ছে না। এদিকে মেহেক প্রিন্সের পা জড়িয়ে ধরা অবস্থায় বলল, আপনার তো অনেক পাওয়ার, সব কিছু করতে পারেন। আমাকে একটু দয়া করুন, আমার বোনটাকে বাঁচান। আমি সারা জীবন আপনার দাসী হতে রাজি, তবু ওকে বাঁচান। আর যদি ওকে মেরে ফেলতে চান তো আগে আমাকে মেরে ফেলুন, কারণ আমি বেঁচে থেকে আমার বোনের মৃত্যু দেখতে পারবো না। নিজের হাত কাটার আগে তোমার বোনের কথা ভাবা উচিত ছিল। এখন এসব বলে লাভ নেই। আরেকটা কথা না বললেই নয়, তোমার বাবা মোটা অঙ্কের টাকার বিনিময়ে তোমাকে আমার কাছে বিক্রি করেছে। তোমার ভাগ্য ভালো আমি তোমাকে রক্ষিতা না করে বউ করে এনেছি। সেই জন্য তোমার উচিত ছিল আমার কৃতজ্ঞতা স্বীকার করা, কিন্তু তা না করে তুমি যা করেছো তা ভাবলেই আমার মাথা গরম হয়ে যায়। আর যেখানে তোমার প্রতিটি নিঃশ্বাস আমার ইচ্ছাতে নেওয়ার কথা, এমনকি তোমার খাওয়া দাওয়া ঘুম চলাফেরা সব কিছু আমার হুকুমের উপর নির্ভর করে, আমার মুখ থেকে বের হওয়া প্রতিটি কথা তোমার জন্য আদেশ স্বরূপ, আর সেই তুমি আমার অনুমতি ছাড়া হাত কাটার সাহস দেখাও, তার শাস্তি তো তোমার মনকে পেতেই হবে। মেহেক প্রিন্সের কথা শুনে পা ছেড়ে ওখানে বসে হাত জোড় করে কাঁদতে কাঁদতে বলল, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। আমি ভুলে গিয়েছিলাম একজন রক্ষিতার জীবন তার মনিবের হাতে। রক্ষিতারা কখনো নিজের জন্য কখনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে না। আমাকে একটু দয়া করুন, আমার অপরাধের জন্য আমার নিষ্পাপ বোনটাকে মারবেন না। আমি কথা দিচ্ছি এরপর আমার দ্বারা এমন ভুল হবে না। প্রিন্স মেহেকের কথা শুনে বলল, আজকে তোমার বোনকে জীবিত ছেড়ে দিলে তুমি পুনরায় এমন করার সাহস দেখাবে, তা আমি জানি, কিন্তু তা তো আমি হতে দিতে পারি না। মেহেক প্রিন্সের কথা শুনে আবারও প্রিন্সের পা জড়িয়ে ধরে বলল, এখন থেকে আপনি যা বলবেন তাই হবে, তবু আমার বোনটাকে মারবেন না। ওকে বাঁচতে দিন। আমি কথা দিচ্ছি একবার যে ভুল আমার দ্বারা হয়েছে তার কখনো হবে না। প্লিজ আমাকে একটু বিশ্বাস করুন। প্রিন্স ওর কথা শুনে মেহেককে পা থেকে উঠিয়ে দাঁড় করিয়ে বলল, যাও, তোমার কথা বিশ্বাস করলাম, তবে এখন থেকে তোমাকে আমার রুমে থাকতে হবে। আর এখন থেকে যখনই তোমার সাথে ঘনিষ্ঠ হতে চাইব, তুমি আমাকে বাধা দিতে পারবে না, বরং তুমি আমাকে খুশি করার চেষ্টা করবে। আর তোমার আমার সম্পর্ক 8-10টা স্বামী স্ত্রীর মতোই হবে। তোমার কাছে এলে আমি যেন শান্তি খুঁজে পাই, সেভাবেই নিজেকে তৈরি করতে হবে। ভেবে দেখো, এসব পারবে তো? মেহেক প্রিন্সের কথা শুনে সাথে সাথেই বলল, আমি সব পারবো, আপনাকে কোনো অভিযোগের সুযোগ দিব না। এবার দয়া করে আমার বোনকে বাঁচান। প্রিন্স মেহেকের কপালে চুমু দিয়ে বলল, ডিয়ার, চিন্তা করো না, তোমার বোন এই যাত্রায় বেঁচে যাবে। তবে কতদিন বেঁচে থাকবে আমি বলতে পারছি না, সেটা তোমার উপর নির্ভর করছে।
কথাটা বলে দরজা খুলে বের হয়ে যায়। মেহেকও প্রিন্সের পিছনে দৌড়ে যায়। প্রিন্স বাগানে এসে দেখে কয়েকটা কুকুর মুনের জামা কাপড় কামড়াচ্ছে আর টানছে। আরেকটা কুকুর মুনের পায়ে আবারও কামড় দেওয়ার চেষ্টা করছে। প্রিন্স বাগানে এসে দেখে কয়েকটা কুকুর মুনের জামা কাপড় কামড়াচ্ছে আর টানছে। আরেকটা কুকুর মুনের পায়ে আবারও কামড় দেওয়ার চেষ্টা করছে। আর মুন চিৎকার করে ওকে বাঁচাতে বলছে আর কুকুরগুলোকে নিজের কাছ থেকে সরিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে। প্রিন্স তা দেখে দূর থেকে হুঙ্কার দিয়ে বলল, হেই স্টপ। কুকুরগুলো তার মনিবের এতটাই অনুগত যে একবার তার হুঙ্কার শুনে মুনের কাছ থেকে সরে গেছে। প্রিন্স তা দেখে মুচকি হেসে বলল, তোরা আমাকে ঠিকঠাক চিনিস, কিন্তু আফসোস মেহেক আমাকে কখনো বুঝবে কিনা তা জানি না। কথাটা ভেবে মুনের কাছে যাচ্ছিল তার আগে মেহেক দৌড়ে মুনের কাছে আসে। মুন মেহেককে দেখে আপু বলে চিৎকার করে বোনকে জড়িয়ে ধরে। মেহেকও শক্ত করে বোনকে জড়িয়ে ধরে। মুন এতক্ষণ লড়াই করে খুব ক্লান্ত হয়ে গেছে। তাছাড়া পায়ে কুকুর কামড় দেওয়াতে বেশ খানিকটা রক্ত বের হয়েছে। এতক্ষণ যে সাহস নিয়ে কুকুরগুলোর সাথে লড়েছে, এখন তার সেই সাহস ও শরীরে বিন্দুমাত্র শক্তি অবশিষ্ট নেই। বোনকে দেখে এর শরীর ছেড়ে দিয়েছে। তাই তো বোনকে জড়িয়ে ধরা অবস্থায় জ্ঞান হারিয়ে ফেলে। তা দেখে মেহেক মুন বলে চিৎকার দিয়ে বোনকে নিয়ে ওখানে বসে পড়ল। মেহেক মুনের পায়ের দিকে তাকিয়ে দেখে এখনও মুনের পা দিয়ে রক্ত পড়ছে। তা দেখে মেহেক নিজের ওড়না দিয়ে মুনের পা বেঁধে দেয় আর মুনের গালে হাত দিয়ে বোনকে বলছে, সোনা, চোখ খুল না। আপুর সাথে কথা বল সোনা, তোর আপু তোর কিছু হতে দেবে না। এই সোনা, চোখ খোল। এমন চিৎকার চেঁচামেচি করছো কেন? আমার এসব মোটেও পছন্দ না। তোমার বোন শুধু অজ্ঞান হয়েছে, মরে যায়নি। মুনের অবস্থা দেখে এমনিতে মেহেকের জান যায় যায় অবস্থা। তার মধ্যে প্রিন্সের কথা শুনে মনে মনে ভাবছে, মানুষ এমন নিষ্ঠুর হতে পারে, আপনাকে না দেখলে জানতেই পারতাম না কখনো। আজকে আমার বোনের সাথে যা করলেন তা আমি কখনো ভুলতে পারবো না, কোনো দিন না। আপনাকে অভিশাপ দিচ্ছি, আজকে আমার নিষ্পাপ বোনের শরীর থেকে যেভাবে রক্ত ঝরিয়েছেন তার জন্য একদিন আপনার সবচেয়ে প্রিয় জিনিস আপনার কাছ থেকে আল্লাহ কেড়ে নেবে। এখন থেকে আপনার সে করুণ পরিণতি দেখার জন্য আমি অপেক্ষায় থাকবো। আমার শরীরটাই শুধু আপনার অধীনে থাকবে, কিন্তু এই মনের নাগাল কখনো পাবেন না। আমি যতদিন বেঁচে থাকবো আপনাকে ঘৃণা করে যাব প্রিন্স মাহমুদ। এদিকে প্রিন্স মেহেককে সরিয়ে দিয়ে মুনকে কোলে নিয়ে বলল, ইস, আর একটু পরে এলে ভালো হতো। তাহলে ওরা তোমার বোনকে আর একটু আদর করতে সময় পেত। এই সামান্য একটা দুইটা কামড় তো জলদি সেরে যাবে, তাই না বউ? প্রিন্সের কথা শুনে মেহেক কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। একটা মানুষ কতটা জঘন্য হলে এ ধরনের কথা বলতে পারে, এটা ভাবলেই মেহেকের মনে প্রিন্সের জন্যে বদদোয়া ও অভিশাপ ছাড়া আর কিছুই আসে না। প্রিন্স মুনকে রুমে এনে বিছানায় শুইয়ে দিল। তারপর প্রিন্স তার পরিচিত ডাক্তারকে ফোন দিয়ে বাসায় আসতে বলল। প্রিন্সের এখানে হাতে গোনা কয়েকজন ছাড়া যে কোনো ডাক্তার আসার অনুমতি নেই। এদের মধ্যে ডাক্তার ফারহানা, ডাক্তার ইজাজের বেশি যাতায়াত এই বাড়িতে। মেহেক বোনের কাছে বসে নীরবে কেঁদে যাচ্ছে আর মনে মনে নিজের ভাগ্যকে দোষারোপ করছে। ওদের দুই বোনের জীবনটা এমন হলো কেন? মেহেক তো কখনো বিলাসিতার জীবন চায়নি। ও চেয়েছিল বোনকে নিয়ে একটু শান্তিতে থাকতে। সবার সব ইচ্ছে পূরণ হয় না জানে, কিন্তু ওর ইচ্ছে তো বেশি বড় ছিল না। সামান্য ছোট একটা ইচ্ছে, সেটাও অপূর্ণই রয়ে গেল। আজকে এই জঘন্য লোকটার ব্যবহারে প্রমাণ হয়ে গেছে এখানে প্রিন্সের কথা মতো না চললে ওর বোনের জীবন নিয়ে সংশয় দেখা দেবে। মেহেক মনে মনে প্রতিজ্ঞা করে আর কখনো এমন কিছু করবে না, যার জন্যে ওর বোনকে এমন পরিস্থিতিতে পড়তে হয়। মা তো সেই কবেই ওদেরকে ছেড়ে দূরে চলে গেছে, যেখান থেকে ফিরে আসা সম্ভব না। বাবাটা থেকেও নেই। এই পৃথিবীতে আপন বলতে শুধু বোনটাই আছে। তার এমন অবস্থা দেখে মেহেক সহ্য করতে পারছে না। বোনটা তাড়াতাড়ি করে সুস্থ হোক সেই দোয়াই করছে। একটু আগে ডক্টর এজাজ এসেছে। প্রিন্স ডাক্তার ইজাজকে রুমে আসার আগে মেহেককে অন্য রুমে পাঠিয়ে দিল। ডাক্তার ইজাজ মুনের চেক আপ করার পর মুনের পায়ে ড্রেসিং করছে এবং বারবার প্রিন্সের দিকে তাকাচ্ছে। প্রিন্স এজাজের তাকানো দেখে ধমকে বলল, আমার মাথায় শিং গজিয়েছে? যেভাবে বারবার দেখছো আমাকে, নিজের কাজে মনোযোগ দাও। ডাক্তার এজাজ আমতা আমতা করে বলল, স্যার, মেয়েটার পা দেখে মনে হচ্ছে কোনো পশু কামড় বসিয়ে দিয়েছে। ওনাকে হসপিটালে নিয়ে কয়েকটা ইঞ্জেকশন দিতে হবে, না হলে ইনফেকশন হতে পারে। আচ্ছা স্যার, ওনার এমন অবস্থা হলো কিভাবে? ডাক্তার ইজাজের কথা শুনে প্রিন্স বলল, আমার ট্রেনিং প্রাপ্ত কুকুরগুলো ওকে কামড় দিয়েছে। কিন্তু স্যার, আমার জানা মতে ওরা তো এত আলতো করে কামড় দেয় না। এক কামড় ওরা মাংস তুলে নিতে পারদর্শী, কিন্তু এটা দেখে মনে হচ্ছে ওরা শুধু ভয় দেখাতে এমন করেছে। প্রিন্স ডাক্তার ইজাজের কথা শুনে বলল, এই, তুমি ডাক্তারি পেশা ছেড়ে গোয়েন্দা স্যার। চাকরি কবে নিলে?
আর স্যার বাসার পালিত কুকুর যেহেতু কামড় দিচ্ছে তা ইঞ্জেকশন না দিলেও চলবে, তবে আপনার ইচ্ছা হলে ইঞ্জেকশন দিতে পারেন। আসলে ছোট মানুষ তো সেই জন্যই ব্যথার থেকে ভয় পেয়েছে বেশি, তাই জ্ঞান হারিয়েছে। আমি ওষুধ দিচ্ছি, ঠিক হয়ে যাবে। হুম, বুঝতে পারছি। স্যার আমি আসি এখন। বারবার আমাকে স্যার বলতে তোমাকে নিষেধ করা হয়, তবুও কেন স্যার বলছো? সরি স্যার, সরি ভাইয়া। হুম, মনে থাকে যেন। আর যাওয়ার আগে নাস্তা সেরে যেও। ঠিক আছে, নাস্তা সেরেই যাব। তা তোমার বাসার সবাই কেমন আছে? আর শোনো, আর একটা কথা বলা হয়নি। 2 দিন আগে আমি বিয়ে করেছি। এটা হচ্ছে তোমার ভাবির ছোট বোন, বুঝলে? আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক খুশি হয়েছি আপনার বিয়ের কথা শুনে। মা শুনেও খুশি হবে। আচ্ছা ভাইয়া, ভাবি কি জানেন আপনি মানুষটা কত উদার? প্রিন্স ডক্টর এজাজের কথা শুনে বিড়বিড় করে বলল, সে তোমার ভাইয়ের নিষ্ঠুরতা সম্পর্কে জানে। কিন্তু শব্দ করে বলল, তোমার ভাবির কথা বাদ দাও। তোমরা সবাই কেমন আছো তাই বলো। ও তার মানে ভাবি আপনার সম্পর্কে কিছুই জানে না? ভাইয়া এটা কিন্তু ঠিক না। আর আল্লাহর রহমতে এবং আপনার দয়া আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি। আপনি না থাকলে আমি আজকে এখান আসতে পারতাম না। সময়ের স্রোত কোথাও ভেসে যেতাম, তার ঠিক নেই। বেশি বলছো। আমি এমন কিছুই করিনি যে আমার এত গুণগান গেয়ে চলছো। আর সবচেয়ে বড় কথা, আমি লোকটা মোটেও ভালো মানুষ না। ভাইয়া আপনি ভালো না হলে ভালো সংজ্ঞাই বদলে যাবে। আপনার মতো আর কারো এমন মহৎ গুণ আছে কি না আমার জানা নেই। আপনি আমাকে এবং আমার পরিবারকে বস্তি থেকে তুলে এনে সামাজিক মর্যাদা দিয়েছেন। আপনার দয়াতে আমি আজকের ডক্টর, আমার বোনের ভালো জায়গায় বিয়ের ব্যবস্থা করেছেন। আমার জীবন দিলেও আপনার ঋণ শোধ হবে না। এই, তোমাকে এসব বলতে নিষেধ করেছিলাম না? আর কিসের দয়া? তোমার মেধা ছিল বলেই তুমি আজ ডক্টর হতে পেরেছো। আমি তোমাকে ছোট ভাইয়ের মতো দেখি, তা তুমি জানো না? আর বড় ভাই কি ছোট ভাইকে দয়া করে? বড় ভাই ছোট ভাইয়ের জন্য কিছু করলে তা কর্তব্য হয়, বুঝলে? ডক্টর ইজাজ প্রিন্সের কথা শুনে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বললেও মনে মনে বলল, আমার মতে বস্তির ছেলেকে আপনি যখন ভাই বলেন তখন গর্বে আমার বুক ভরে যায়। মানুষকে বলতে ইচ্ছা করে, তোমরা দেখো তোমাদের কাছে যার পরিচয় জঘন্য, হিংস্র মানুষ, দয়াহীন, খুনি, মাফিয়া লিডার, তার হৃদয় কতটা বড় হলে একজন বস্তির ছেলেকে ভাই বলতে পারে। এই মানুষটা দয়াতে কত মানুষ তার জীবনে লক্ষ্য পৌঁছাতে পেরেছে তার হিসাব নেই, তবুও মানুষটার মধ্যে কোনো অহংকার নেই। প্রিন্স এজাজকে চুপ করে থাকতে দেখে বললেন, তোমার দিনকাল কেমন যাচ্ছে? আর বয়স হচ্ছে তো, বিয়ে করতে হবে না? ডক্টর এজাজ প্রিন্সের কথা শুনে লজ্জা পেয়ে মাথা নিচু করে রাখে। এজাজকে লজ্জা পেতে দেখে প্রিন্স আর কিছু বলেনি। ডক্টর এজাজ প্রিন্সের সাথে আরও কিছুক্ষণ কথা বলে নাস্তা সেরে চলে যায়। অবশ্য যাওয়ার আগে বলেছে চিন্তার কোনো কারণ নেই, ও দ্রুত সুস্থ হয়ে উঠবে। অন্যদিকে আজকে সারাদিন মেহেকের ওর বোনের কাছে ছিল। বোনকে এক মুহূর্তের জন্য একা ছাড়েনি। মন ঘুমের মধ্যে বারবার ভয় পেয়ে মেহেককে জড়িয়ে ধরেছে। মেহেক তা দেখে কেঁদে ভাসিয়েছে আর প্রিন্সের গুষ্টি উদ্ধার করেছে। এদিকে প্রিন্স সকালে বাসা থেকে বের হয়েছে আর সারাদিন তার দেখা পাওয়া যায়নি। তার দেখা মিলেছে রাতে। প্রিন্স অবশ্য মুনের জন্য সকালে নার্সের ব্যবস্থা করেছে, 2-3 দিন মুনের সাথে থাকার জন্যে। কিন্তু মেহেক নার্স থাকা সত্ত্বেও বোনের খেয়াল সে রাখছে। আজকে রাতে মেহেকের ইচ্ছে মুনের সাথে থাকার। মেহেক আজকে রাতে বোনের কাছে থাকার কথা প্রিন্সকে বলছিল, কিন্তু প্রিন্স মাহমুদ রাজি হয়নি। মেহেক নিরুপায় হয়ে প্রিন্সের কথা মেনে নিতে হয়েছে। প্রিন্সের কথা না মানা ছাড়া ওর উপায় নেই। হয়তো আজকে রাতেও তার উপর ঝাঁপিয়ে পড়বে। তা চুপচাপ শুয়েও যেতে হবে মেহেককে, কারণ রক্ষিতাদের মতামত থাকতে নেই। মাঝরাত এখন, গভীর রাত, মেহেক ঘুমিয়ে আছে। আর ঘুমাবেই না কেন? প্রিন্স যে মেহেকের খাবারের মধ্যে ঘুমের ওষুধ দিয়েছে, কারণ মেহেকের শরীর ভালো নেই, ওর রেস্ট দরকার। কিন্তু নিজের কথা এমএ কখনোই ভাববে না, সেজন্যে প্রিন্সের ভাবতে হচ্ছে। এদিকে প্রিন্সের চোখে ঘুম নেই। সে বিছানা থেকে নেমে রুমের বাহিরে আসে, তারপর আস্তে আস্তে মুনের রুমে যায়। নার্স বসে বসে ঝিমাচ্ছে, তা দেখে নার্সকে কিছুক্ষণ রেস্ট নিতে বলল। নার্স ওখান থেকে চলে গেলে প্রিন্স মুনের পায়ের কাছে বসে পায়ে আলতোভাবে হাত বুলিয়ে দিয়ে বলল, বাচ্চা, আমায় মাফ করে দাও। তোমাকে কষ্ট দিতে গিয়ে তোমার থেকে বেশি কষ্ট আমি পেয়েছি। তুমি জানো, তোমার চিৎকার শুনে আমার কলিজা ফেটে যাচ্ছিল। কিন্তু কি করব সোনা, কিন্তু কি করব সোনা? তোমার বোন যেভাবে নিজের জীবন দিতে উঠে পড়ে লেগেছিল, তাতে এমন কিছু না করলে বারবার আত্মহত্যার চেষ্টা করতো, যা আমি চাই না। তোমরা দুজন হচ্ছ আমার হৃৎপিণ্ড। আর হৃৎপিণ্ড ছাড়া কেউ বাঁচতে পারে? তুমি বলো,
তবে ভালোবাসি বলে মাথায় উঠে নাচবে তা হবে না। আর অনেক সময় তোমাদের ভালোর জন্য কষ্ট দিতে হবে, কারণ আমার দুর্বলতার খোঁজ আমার শত্রুরা একবার পেলে তোমাদের মেরে ফেলবে। কিন্তু আমি বেঁচে থাকতে তোমাদের কিছু হতে দেই কি করে? আমার হিংস্রতা শুধু আমার শত্রুদের জন্য। অ্যাঞ্জেল, তোমাকে কষ্ট দেওয়ার শাস্তি স্বরূপ আমি নিজের হাতকে আঘাত করেছি। তোমাকে কষ্ট দিয়ে তোমার ভাইয়া ভালো নেই। অ্যাঞ্জেল, চেষ্টা করবো আজকের মতো এমন কষ্ট আর তোমাকে না দিতে, কিন্তু তাই বলে অপরাধ করলে ছাড়া পাবে না, বরং সবার সামনে শাস্তি দিব। আর তোমার বোনের এখনো অনেক শাস্তি পাওনা আছে। ওর কত বড় সাহস যে যে আত্মহত্যা করার চেষ্টা করেছে। কথাটা বলে আরও কিছুক্ষণ মুনের কাছে বসে। এরপর নার্স এলে প্রিন্স রুম থেকে বের হয়ে নিজের রুমে আসে। বিছানার দিকে তাকিয়ে মেহেককে ঘুমাতে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। মুনের কাছে থাকতে না দেওয়াতে মেহেক যে প্রিন্সের উপর রেগে আছে প্রিন্স তা জানে। মেহেকের শরীর এখন অনেক দুর্বল। মুনের কাছে থাকতে দিলে মেহেক সারা রাত জেগে থাকতো, এতে ওর শরীর খারাপ হওয়ার সম্ভাবনা বেশি। তাই প্রিন্স মুনের কাছে ওকে থাকতে দেয়নি। কিন্তু মেহেক ভেবেছে প্রিন্স নিজের চাহিদার জন্য ওকে মুনের কাছে থাকতে দিচ্ছে না। কথাগুলো ভেবে প্রিন্স দূর থেকে মেহেকের দিকে তাকিয়ে মুচকি হেসে বিড়বিড় করে বলল, বউ, তোমার বর নারী লোভী নয়। তুমি হয়তো জানো না আমার এক ইশারার জন্য কত মেয়ে অপেক্ষা করছে। আমি কাছে এলে তুমি নিজেকে গুটিয়ে রাখো, অন্যদিকে অনেকেই আমার সামনে নিজেকে মেলে ধরতে প্রস্তুত থাকে, কিন্তু আমার সেদিকে ফিরে তাকাতেও ইচ্ছে করে না। তবে তোমার ক্ষেত্রে আমি আমার মধ্যে থাকি না। এই প্রিন্স শুধু তোমার মাঝে আসক্ত হতে চায়। তুমি হচ্ছ আমার এমন নেশা যা থেকে দূরে থাকলে মৃত্যু নিশ্চিত। প্রিন্স বিড়বিড় করে কথা বলতে বলতে আস্তে আস্তে বিছানার কাছে যাচ্ছে। বিছানায় বসে মেহেকের দিকে তাকিয়ে বলল, বউ, তুমি এখনো সেই আগের মতোই আছো, তবে তোমার স্মৃতি থেকে অনেক কিছু মুছে গেছে। অবশ্য তাতে ভালো হয়েছে, না হলে অতীতের নিষ্ঠুরতা মনে হলে তোমাকে কুড়ে কুড়ে খেত। তুমি এখন যেভাবে জীবনকে দেখছো তাতে তোমার কাছে নিজের স্বামী ও বাবার কাছে বন্দি বেশি। কিন্তু সব মনে থাকলে এমন মনে করতে পারতে না। তাতে খারাপ ছাড়া ভালো কিছু হতো না। অতীত স্মৃতি জানা থাকলে এই জীবন তোমার কাছে খুব বিষাদময় মনে হতো। এখন তার থেকে অনেক ভালো আছো। তবে বউ, সব স্মৃতি ভুলে গেলে চলবে। তোমার শিকড়ের কথা তো আস্তে আস্তে মনে করতে হবে, যা বেমালুম ভুলে গেছো। প্রিন্স মেহেকের দিকে তাকিয়ে দেখে বিড়বিড় করে কথাগুলো বলছিল। সেই সময় প্রিন্সের মোবাইলে তার বাবার কল আসে। প্রিন্স কল রিসিভ করে বারান্দায় গিয়ে দোলনায় বসে বলল, আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। ভালো। ফোনের ওপাশ থেকে প্রিন্সের বাবা তার ছেলের সালামের জবাব দেওয়ার পরে বলল, তোমার কি খবর? মেহেক মা কেমন আছে? আমি ভালো আছি, এবং তোমার মেহেক মা ভালোই আছে। প্রিন্সের বাবা কিছুক্ষণ নীরব থেকে বলল, বাবা, এভাবে কতদিন চলবে? অতীতের জন্য নিজের জীবনে অন্ধকার তলিয়ে দিস না। এখন বিয়ে করিস, এইসব ছেড়ে সংসারের প্রতি মনোযোগ দে। প্রিন্স তার বাবার কথা শুনে চোখ হয়ে মুখে রাগ ফুটে উঠেছে। প্রিন্স কঠিন সুরে তার বাবাকে বলল, আমার প্রতিশোধের কি হবে? আর মাঝ পথে এসে তুমি আমাকে এসব ছাড়তে বললেই তো ছাড়বো না। রেগে যাচ্ছিস কেন? আমি তো খারাপ কিছু বলি না। আমাকে এবং আমার বউকে নিয়ে তোমার এত ভাবতে হবে না। এটা ঠিক, আমি এখনো বেঁচে আছি, সেজন্য তোমার কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবো। তাই বলে এত দূরে এসে ফিরতে পারবো না। তাছাড়া যারা আমাকে এই পৃথিবীর আলো দেখালো তাদের প্রতি আমার কিছু কর্তব্য আছে, যা শেষ না হওয়া পর্যন্ত আমি এ পথ থেকে সরে দাঁড়াবো না। যা চলে গেছে তা আর ফিরে পাওয়া যাবে না, কিন্তু যা আছে তার জন্য নিজেকে বদলানোর চেষ্টা তো করা যায়। আর তুই এখন যে পথে আছিস, এখানে যে প্রতিনিয়ত তোর পিছনে মৃত্যু ছুটে বেড়াচ্ছে, একবার ভাব তোর কিছু হয়ে গেলে মেহেককে কি হবে? বাবার কথা শুনে প্রিন্স রেগে বলল, আমাকে এই রাস্তার খোঁজ কিন্তু তুমিই দিয়েছো, তাহলে আজ এসব কথা কেন বলছো? যখন আমাকে এই রাস্তায় নামিয়েছো তখন মনে হয়নি তোমার ছেলের জীবনটা নষ্ট হয়ে যাবে? আর এখন মেহেকের কথা বলে পিছু হটতে বলছো? তুমি হয়তো ভুলে গেছো আমার জীবনের কোনো বাধা এলে তা কীভাবে উপড়ে ফেলতে হয় তা আমার জানা আছে। আর শোনো বাবা, তোমার মেহেককে নিয়ে ভাবতে হবে না। আমি ওকে এমন ব্যবস্থা করব যে বেঁচে থাকার জন্য কারো প্রয়োজন হবে না। ও নিজেই নিজের জন্য যথেষ্ট হবে। তাই ওর কথা বলে আমাকে দুর্বল করার আইডিয়া বাদ দাও। অন্য কিছু থাকলে বলো। রাখছি, পরে কথা হবে।
প্রিন্সের বাবা ছেলের কথা শুনে চুপ হয়ে যায়। সত্যিই তো আগে পিছে না ভেবে ছেলেকে সেই তো এই রাস্তার দিকে ঠেলে দিয়েছে। প্রিন্স তো ভুল কিছু বলেনি। প্রিন্স বাবাকে চুপ থাকতে দেখে বলল, বাবার সাথে কথা বলে কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। আজকে আকাশে কোনো চাঁদ নেই, সারা আকাশ নিকষ অন্ধকারে ছেয়ে আছে, কিন্তু সময় স্রোতে আজ তা অতীত। প্রিন্সের ফেলে আসা কৈশোরের দিনগুলি মধুর সোনালি অতীত ছিল না, একটা মানুষের জন্য তা ঘুটঘুটে অন্ধকারে হয়ে গেছিল। তা প্রিন্স চাইতেও ভুলতে পারে না। তবে ছোটবেলার দিনগুলো অন্যরকম ছিল। সে বাবা মায়ের একমাত্র ছেলে হতে আদর ভালোবাসায় কোনো কমতি ছিল না, তবে বেশি দিন স্থায়ী হয়নি। একজনের লোভ সব শেষ করে দিয়েছে। তাই তো প্রিন্সের জীবন থেকে সুখ ও আনন্দ খুব দ্রুতই হারিয়ে যায়। একদিন যে অন্ধকারকে ভয় পেত, একসময় সেই অন্ধকার হয়ে গেছে নিত্যসঙ্গী। প্রিন্স মেহেকের মাঝে আলোর দিশা খুঁজে ফেরে, যে আলো ওর জীবন থেকে সব অন্ধকার দূর করে দিবে। তবে প্রিন্স চায় না তার নিজের জন্য আলো খুঁজতে গিয়ে মেহেককে অন্ধকারে ঠেলে দিতে, যাতে মেহেকের কোনো বড় ধরনের ক্ষতি হোক। প্রিন্স বারান্দায় দাঁড়িয়ে আকাশকুসুম কল্পনা করছিল, আর এদিকে সময় যেন কাটছে না। গভীর রাতে একা দাঁড়িয়ে থাকতে প্রিন্সের একটুও ভালো লাগছে না। এখন মেহেকের কাছে যাওয়া উচিত ভেবে প্রিন্স রুমের দিকে যাচ্ছে। গভীর রাতে একা দাঁড়িয়ে থাকতে প্রিন্সের একটুও ভালো লাগছে না, তবে এখন ওর পাশে মেহেক থাকলে বেশ ভালো লাগতো। প্রিন্স ওর কোলে মাথা রেখে অন্ধকার রাতটাও উপভোগ করতে পারতো, তাহলে আর এমন শূন্য শূন্য লাগতো না। সময়টা মধুর মনে হতো। দুজনে বসে মনের যত কথা আছে একে অপরকে অজানা তা বলতে পারার যে অনুভূতি, উপলব্ধি করার সুখ কেমন তা জানা হতো। 18 বছর হয়েছে নিজের মনের কথাগুলো শেয়ার করা হয় না কারোর সাথে। একটা সময় ছিল যখন ছোট বড় সব কথা মাকে না বলতে পারলেও পেটের ভাত হজম হতো না প্রিন্সের। কিন্তু মা চলে যাওয়ার পর মনের কথাগুলো মনেই চেপে রয়েছে। মনের কোণে ছোট্ট একটা আশা সব সময় লালন করে এসেছে, তারও একজন হবে যার কাছে মন খুলে সব কথা বলতে পারবে, যাকে ঘিরে তৈরি করবে সুখের স্মৃতিমালা, যার জাদুর কাঠির ছোঁয়ায় সব দুঃখ কষ্ট একাকিত্ব ভ্যানিশ হয়ে যাবে। তবে প্রিন্স আদৌ জানে না মনের অপূর্ণ গল্প মেহেককে কথাগুলো শোনাবে কিনা, কখনো ভালোবেসে আপন করে কিনা, করবে কিনা। সে ভালোবাসার দুটি দেহে এক আত্মার হয়, ওরা কখনো তা হতে পারবে কিনা। মেহেককে দেহের উপর ওর অনুমতি ছাড়া অধিকার তো আদায় করেছে, কিন্তু মনের নাগাল পাওয়া যে মুশকিল। মেয়েটা কবে যে ওর মনের ঘরে ঠাঁই দিবে, এসব ভেবে হঠাৎ প্রিন্সের মনটা বিক্ষিপ্ত হয়ে গেছে। তার এই বিক্ষিপ্ত মনে একজন নিজের অজান্তেই জাদুর ছড়ি ঘুরাইয়ে সব ঠিক করে দিতে পারবে। সে আর কেউ না, তার প্রেয়সী মেহেক। প্রিন্সের মেহেককে পিপাসা পেয়েছে, আর এক মুহূর্ত একা থাকতে প্রিন্সের ভালো লাগছে না। সময় হয়েছে পিপাসা নিবারণের। তার জন্য মেহেকের কাছে যাওয়া উচিত ভেবে প্রিন্স রুমের দিকে যাচ্ছে। রুমে গিয়ে মেহেককে পাশে শুয়ে ওর মুখের দিকে কিছুক্ষণ পলকহীন চোখে তাকিয়ে থাকে। কি আছে এই মুখে যা প্রিন্সকে পাগল করে দেয়? প্রিন্স তো প্রতি মুহূর্তে ওর দিকে আকর্ষণ অনুভব করে। এত বছর এত মুখটা না দেখে ছিল না। 1 সপ্তাহের কম সময় হয়েছে, আবার দেখার সৌভাগ্য হয়েছে। কোনো অপশক্তির কারণ তা হারাতে চায় না। প্রিন্স কথাগুলো ভাবতে থাকে, তারপর সব ভাবনা চিন্তা অবসান ঘটিয়ে প্রিন্স মেহেকের বুকের ভেতরে নিয়ে নেয়। আলতো করে মেহেকের কপালে ভালোবাসার উষ্ণ পরই দেয়। পরের দিন হঠাৎ করে ঘুমের মধ্যে মেহেকের হাঁসফাঁস লাগছে, কেমন দম বন্ধ হয়ে নিঃশ্বাসে নিতে কষ্ট হচ্ছে। এতে মেহেকের ঘুম ভাঙে, হতভম্ব হয়ে গেছে। কি হচ্ছে তা বুঝতে না পেরে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মেহেকের মনে হচ্ছে কিছুর সাথে ওর ঠোঁট জোড়া আটকে আছে। কেউ মনে হয় পণ করেছে মেহেকের জীবনের নেওয়ার। এভাবে কি ঘুমানো যায়? কেউ ওর ঘুমের দফারফা করতে উঠে পড়ে লেগেছে। তা দেখতে মেহেক চোখ খুলে হতভম্ব হয়ে গেছে। কি হচ্ছে ওর সাথে তা বুঝতে না পেরে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এদিকে প্রিন্স ওর তাকানো দেখে মেহেকের ওষ্ঠ ছেড়ে ঠোঁট টিপে মুচকি হাসে। তা দেখে মেহেকের চোখ ছানা বড়া হয়ে যায়। মেহেকের অবস্থা দেখে প্রিন্স ওকে ছেড়ে ওঠে সোজা হয়, দাঁড়িয়ে বলল, এমন রসগোল্লার মতো চোখ করে তাকিয়ে আছো কেন?
দেখে মনে হচ্ছে আমায় খেয়ে ফেলবে। অবশ্যই ইচ্ছে হলে খেয়ে ফেলতেও পারো, আমি একটুও শব্দ করবো না। তবে খাওয়ার আগে তোমার ওই কোমল ঠোঁটের গভীর স্পর্শ আমার ঠোঁটে চাই। প্রিন্সের মুখে এমন কথা শুনে মেহেকের চোখ মুখ কুঁচকে ফেললো। তা দেখে প্রিন্স বলল, মুখের এমন অবস্থা নিয়ে কারো সামনে ফুলেও যেও না, তাহলে যার সামনে যাবে সে তোমার মুখের এক্সপ্রেশন দেখিয়ে জ্ঞান হারাবে। মেহেককে প্রিন্সের কথা শুনে চরম বিরক্তি হচ্ছে। এই লোক পেয়েছে নাকি, যা ইচ্ছে বলবে আবার যা ইচ্ছে করবে। তার কাছে আমার নিজের কোনো মূল্য নেই, আর না আছে আমার মতামতের দাম। প্রিন্স মেহেককে চুপচাপ করে বসে থাকতে দেখে বলল, এই ম্যাম, তোমার বর অফিসে যাবে, কই তাকে নাস্তা দেবে, তারপর নাস্তা শেষে একটু মিষ্টি মুখ করিয়ে অফিসে পাঠাবে, তা না করে তুমি নাক ডেকে ঘুমাচ্ছ? এটা কোনো কথা হলো? তুমি বলো। মেহেককে প্রিন্সের কথা শুনে আগামাতা কিছু বুঝতে পারছে না। প্রিন্স অফিসে যাওয়ার আগে তার নাস্তা দিতে হবে, মিষ্টি মুখ করাতে হবে। এখানে আসার পর থেকে তো এমন কোনো কথা হয়নি তার সাথে, তাহলে এখন এসব কেন বলছে? আর বাড়িতে তার নাস্তা দেওয়ার লোকের অভাব আছে নাকি? মেহেক চুপচাপ বসে থাকতে দেখে বলল, এই, তুমি কোথায় হারিয়ে গেলে বউ? মেহেক প্রিন্সের কথা শুনে আমতা আমতা করে বলল, এখন কি আপনার নাস্তা দিব, আর ফ্রিজ থেকে সন্দেশ নাকি রসগোল্লা বের করব? আবার নাস্তা করা সেই কখন? তুমি ঘুমেছিলে, সেজন্য নাস্তা একা একা করতে হয়েছে। অবশ্য নাস্তা একা একা সারতে পারলেও মিষ্টি মুখ করাতে তোমার দরকার ছিল। তোমার ওষ্ঠের সুধার কাছে সন্দেশ বা রসগোল্লা সব বিষাদ। মেহেক প্রিন্সের কথা শুনে চমকে ওঠে। এই লোক শেষমেশ ও ঠোঁটের পিছনে পড়েছে। প্রিন্স মেহেকের দিকে তাকিয়ে বলল, এত চমকে ওঠো কেন গো বউ? আমার মতো এত ভালো একটা বর থাকতে? অবশ্য তোমার ঘুমের বিরক্ত করে মিষ্টি মুখ করার মজাই আলাদা, বুঝলে? তোমার জন্য আজকে আমার অফিসে যেতে দেরি হয়েছে, সেজন্য অল্পতেই ছেড়ে দিয়েছি। কিন্তু সব সময় এমন হবে না, আমার আবার অল্প মিষ্টিতে পোষায় না সোনা। প্রিন্স কথাটা বলে একটু ঝুঁকে মেহেকের কপালে চুমু দিয়ে বলল, আমি অফিসে যাচ্ছি, তুমি উঠে ফ্রেশ হয়ে নাস্তা সেরে ফেলো। ও ভালো কথা, মনকে নাস্তা খাওয়ানো এবং ওষুধ দেয়া হয়েছে, ওকে নিয়ে চিন্তা করতে হবে না। বউ, একটা কথা মনে রাখবে, তুমি আমার কথা মতো চললেই তোমার বোন সুস্থভাবে বাঁচতে পারবে। আর তোমার কোনো ভুল হলে তার শাস্তি তোমার বোনকে দেয়া হবে, কথাটা মনে থাকে যেন। আরেকটা কথা, দুপুরে আমার আসতে লেট হবে। আচ্ছা, আরেকটা কথা, দুপুরে আমার আসতে লেট হবে, তুমি আর মন লাঞ্চ সেরে ফেলিও। বাই। প্রিন্স চলে গেল। মেহেককে বিড়বিড় করে বলল, খাটাস একটা, ছি! বাসি মুখে কেউ এমন কাজ করতে পারে? এই বজ্জাত বেটাকে না দেখলে জানতেই পারতাম না। বেটা খাটাস, সাত সকালে আমার ঠোঁটের অবস্থা খারাপ করে দিয়ে বলে কিনা অল্পতেই ছেড়ে দিয়েছে, যত সব ঢং। এই বেটা হাসতে হাসতে মানুষ এই বেটা হাসতে হাসতে মানুষ খুন করে, তাও খুব খারাপভাবে। এসব উল্টাপাল্টা কাজ করে। আমার তো মনে হচ্ছে এ মানুষ না অন্য কিছু, মানুষের বেশি রাক্ষস একটা। মেহেককে একা একা বিড়বিড় করতে ফ্রেশ হতে লাগলো। 5 মাস পর। বউ, এই বউ, কোথায় তুমি? আমার কাছে এসে আমার মাথাটা একটু টিপে দাও তো, মাথাটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে, একটু টিপে দাও তো। মেহেক প্রিন্সের কথা শুনে তার কাছে গিয়ে কাঁপা কাঁপা হাতে মাথা টিপে দিচ্ছে আর গতকাল রাতের কথা ভাবছে। এই বাড়িতে এসেছে 5 মাসের বেশি হয়েছে। এর মধ্যে সে প্রিন্সকে খুব করতে দেখেছে বেশ কয়েকবার। আবার কিছু কিছু মানুষের এক হাত কারো পা কেটে ছেড়ে দিতে দেখেছে। কিন্তু গতকাল রাতে প্রিন্সের হিংস্রতা দেখে মেহেকের ভয়ে কলিজা শুকিয়ে গেছে। কারণ গতকাল যে লোকটাকে মেরেছে সে এখানে কাজ করে। মেহেক খেয়াল করেছে লোকটা কখনো কাজে ফাঁকি দেয়নি। ও লোকটার নামেই তো বলা হলো না। লোকটার নাম হচ্ছে রবিন। মেহেককে কলেজে গিয়ে রবিন এক সময় মেহেকের খেয়াল রাখতো। হ্যাঁ, প্রিন্স ওকে কলেজে যাওয়ার অনুমতি দিয়েছে, তবে ওর সাথে সব সময় 1 ডজন বডিগার্ড থাকে। এদের মধ্যে একজন হচ্ছে রবিন। রবিন ছেলেটা মেহেককে একা দেখলেই ভরসা দিত, বলতো, ম্যাডাম, এক সময় সব ঠিক হয়ে যাবে, মনে সাহস রাখবেন, দেখবেন আপনি একদিন বসের বন্দি থেকে মুক্তি পাবেন। আমার সাধ্য থাকলে আমি কখনো আপনাকে এখানে থাকতে দিতাম না। আপনাকে প্রায় বাগানে বসে একা একা কাঁদতে দেখি, তা আমার একটুও ভালো লাগে না।
আপনার চোখে পানি দেখলে আমার মন অস্থির হয়ে পড়ে। জানেন ম্যাডাম, আপনার মতো দেখতে আমার একটা ছোট বোন ছিল। সে কিছু রাক্ষসদের থাবায় আঘাতে ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে। আমি ভাই হয়েও তার জন্য কিছুই করতে পারিনি। আপনাকে কাঁদতে দেখলে আমার সেই বোনটার মুখ চোখের সামনে ভেসে ওঠে। তখন ঠিক থাকতে পারি না, কিন্তু বসের নুন খেয়েছি তাই বেইমানি করতে পারি না। বস না হয়ে অন্য কেউ আপনার সাথে এমন আচরণ করলে তাকে খুন করতে দ্বিমত করতাম না, আর আপনাকে এখানে থাকতেও দিতাম না। আপনার জীবন আমার জীবন দিয়ে হলেও আপনাকে বাঁচাতাম। রবিনের মুখে এসব শুনে মেহেকের রবিনের প্রতি মায়া জন্মে। মনে মনে রবিনকে ভাইয়ের স্থানে বসিয়ে দেয়। রবিনের কথায় মেহেক মনে সাহস পেত, কিন্তু গতকাল রাতে সব শেষ হয়ে গেছে। প্রিন্স রবিনকে নৃশংসভাবে খুন করেছে। হাসি খুশি ছেলেটা প্রিন্সের হিংস্র থাবায় শেষ হয়ে গেল। মেহেক দেখেও কিছু করতে পারেনি। গতকাল রাতের কথা, প্রিন্স ফোনে কাকে যেন বলছে ৮ ঘন্টার মধ্যে রবিনকে নিয়ে ডেট স্পটে আসো। মেহেক প্রিন্সের মুখে রবিনের নাম এবং ডেট স্পট জায়গার নাম শুনে চমকে ওঠে। মেহেক একবার ভাবে রবিন নামের কত মানুষই তো আছে, এ লোক কোন রবিনের কথা বলছে কে জানে। আবার মনের এক কোণায় সন্দেহ হয় বডিগার্ড রবিন নয় তো। মেহেক কৌতূহল দমিয়ে রাখতে না পেরে প্রিন্সের দিকে নজর রাখে। আজকে যে করেই হোক দেখিয়ে ছাড়বে কে এই রবিন, আর তাকে প্রিন্স ডেট স্পটে আনতেই বলেছে কেন। অন্যদিকে প্রিন্স রুমে ঢুকে মেহেকের কপালে চুমু দিয়ে রুম থেকে বের হয়ে যায়। এদিকে মেহেক প্রিন্স বের হওয়ার কিছুক্ষণ পর রুম থেকে বের হয়, যাতে প্রিন্স ওকে সন্দেহ না করে এবং প্রিন্সের পিছনে মেহেক আছে তা বুঝতে না পারে। প্রিন্স ড্রয়িং রুমের পাশ দিয়ে লেনের দিকে যায়। মেহেক সিঁড়ির উপর থেকে প্রিন্সকে ফলো করে তার পিছনে পিছনে যাচ্ছে। প্রিন্স এক সময় লেন পার করে বাড়ির পিছনে আসে। বাগানে ঢোকার আগে আশেপাশে তাকিয়ে দেখে নেয়। তারপর পকেট থেকে একটা রিমোট বের করে। তারপর রিমোটে থাকা অনেকগুলো বাটনের মধ্যে থেকে একটা বাটন প্রেস করে। রিমোটের বাটনে প্রেস করার পর কড়কড় শব্দ করে বাড়ির পিছনের দেওয়াল সরে যায়। এরপর প্রিন্স আরেকবার রিমোটের ভেতরে বাটনে প্রেস করে। প্রেস করার সাথে সাথে বাগানের নিচের কিছু এই গাছগুলো যে একটা বিশাল প্লেটের উপর মাটিতে বসানো তা দেখে বোঝার উপায় নেই। প্লেটটা সরে গেলে সেখানে নিচে পরিষ্কার ফ্লোর দেখা যায়। এখন বাগানের জায়গাটা ফাঁকা হয়ে গেছে। দেখে মনে হচ্ছে এখানে কখনো আদৌ কোনো বাগান ছিল না। পিছনে লুকিয়ে লুকিয়ে এসব কিছু আরও একজন খেয়াল করছে। সে হচ্ছে মেহেক। মেহেক এসব দেখে যেন চমকে গেছে, তেমনি সেদিন রাতে ফাঁকা এবং দিনে বাগানের কাহিনী বুঝতে পারছে। এ লোক নিজের বাড়িতে আরও কত রহস্য লুকিয়ে রেখেছে তা ভাবছে। এমন সময় অন্য পাশে রনি এবং আরও কয়েকজন শব্দ শুনে সেদিকে তাকিয়ে মেহেক হতভম্ব হয়ে গেছে, কারণ ওরা বাড়ির সামনে বাগানের রাস্তা দিয়ে রবিনকে ধরে নিয়ে আসছে। রবিনকে নিয়ে এসে প্রিন্সের পায়ের কাছে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ছেলেটি পড়ে বেশ ব্যথা পায়। সেদিকে পাত্তা না দিয়ে প্রিন্সের পা ধরে বাঁচার আকুতি মিনতি করছে। প্রিন্স সেদিকে পাত্তা দেওয়ার প্রয়োজন বোধ করল না, বরং প্রিন্স রবিনকে টেনে হেঁচড়ে দেয়ালের ওপাশে নিয়ে যাচ্ছে, আর তার পিছনে পিছনে যাচ্ছে রনি এবং তার সঙ্গী সাথীরা। মেহেক এত দূর থেকে কিছু দেখছে না, তাই বাগানের খালি জায়গা পার হয়ে বড় গাছের পেছনে এসে লুকিয়ে থাকে। এদিকে প্রিন্স রবিনের ডান হাতের কবজি কেটে সামনে ছোট একটা পুকুরে ফেলে। সঙ্গে সঙ্গে পানির ভেতর থেকে অনেকগুলো কুমির মাথা জাগিয়ে তাদের অস্তিত্ব জানান দেয়। এই দৃশ্য দেখে মেহেক চোখ বন্ধ করে ভয়ে কাঁপছিল। সে সময়ে পানিতে কিছু পড়ার শব্দে মেহেক চোখ খুলে দেখার চেষ্টা করে কিসের শব্দ আসছে। মেহেক উকি দিয়ে দেখতে নেয়, কিন্তু উকি দিয়ে এমন দৃশ্য দেখে মেহেক থমকে যায়। মেহেক ভাবতে পারছে না একটা মানুষ এতটা নির্দয় কিভাবে হতে পারে। ইস, কি বিভৎস মৃত্যু! একটা জীবন্ত মানুষের শরীর ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে কুমিরগুলো। রবিনের মৃত্যু যেন মেহেকের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে প্রিন্সের মতো মানুষ কারো আপন হতে পারে না। প্রবাদ আছে, বাঘের ক্ষুধা পেলে নিজের বাচ্চাকে ছাড়ে না। প্রিন্সের স্বভাবও তেমনই, স্বার্থে ঘা লাগলে নিজের লোককেও ছাড়ে না। মেহেকের কষ্ট হচ্ছে রবিন নামের লোকটার জন্য।
কিছুক্ষণ আগেও যে লোকটা এই পৃথিবীতে বেঁচে ছিল, কিন্তু প্রিন্সের থাবায় সে এখন আর বেঁচে নেই। তার শরীর নিয়ে কুমিরগুলোর মধ্যে প্রতিযোগিতা চলছে, কার আগে কে খাবে। পুকুরের পানি রবিনের রক্তে লাল হয়ে আছে। এত রক্ত দেখে মেহেক সহ্য করতে না পেরে ওখানেই অচেতন হয়ে পড়ে। তারপর মেহেকের আর কিছু মনে নেই। এরপর মেহেককে যখন জ্ঞান ফিরে, সে নিজেকে ওদের রুমে আবিষ্কার করে। মেহেক ভেবে পাচ্ছে না সে রুমে কেমন করে এলো, কারণ মেহেক যে গাছের পেছনে লুকিয়েছিল সেখান থেকে ওকে দেখা সম্ভব নয়। আর প্রিন্স যদি ওকে দেখে এখানে নিয়ে এসে থাকে, তাহলে ওর সাথে ভালো ব্যবহার করছে কেন? এই লোক তো কখনো ওর কথা ভাবেনি, বরং কেউ ওর পাশে দাঁড়াতে এগিয়ে এলে তাকে শেষ করতে ব্যস্ত হয়ে পড়ে। ওর আপনজনদের কষ্ট দিয়েই শান্তি পায় প্রিন্স। মেহেক মাঝে মাঝে ভাবে কোন পাপের কারণে প্রিন্সের মতো লোক ওর হাজবেন্ড হয়েছে। এই লোক ছাড়া পৃথিবীতে কি আদৌ কেউ ছিল না তার জন্যে? আমার বাম পাজরের হাড় দিয়ে তোমাকে সৃষ্টি করেছে, এজন্য আমি ছাড়া অন্য কাউকে আশা করাটা ভুল, বুঝলে বউ? মেহেক প্রিন্সের কথা শুনে চমকে ওঠে। ও মনে মনে কি ভাবছে তা এ লোক বুঝলো কিভাবে? আচ্ছা, এ লোক মানুষের মন পড়তে জানে না তো? প্রিন্স মেহেকের দিকে তাকিয়ে বলল, তোমার মুখ দেখেই বোঝা যায় কি ভাবছো, এজন্য মন পড়া জানার দরকার হয় না, বুঝলে? আর শোনো, এসব আজগুবি চিন্তা বাদ দিয়ে আমার এখানে এসে বসো তো। আমার মাথায় হাত বুলিয়ে দাও, মাথাটা খুব ব্যথা করছে গো। মেহেক প্রিন্সের কথা শুনে ভয় ভয় ওর কাছে গিয়ে বসলো। মেহেক চায় না ওর কথা অমান্য করে মনের কোনো ক্ষতি হোক। এই জালিম লোক সব করতে পারে, একে দিয়ে কোনো বিশ্বাস নেই। এর কথা না শুনলে দেখা যাবে মুন আর আমাকে হাসতে কুমিরগুলোকে খেতে দেবে। মেহেক কথাগুলো ভাবছে আর প্রিন্সের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। এর মধ্যে প্রিন্স বলে ওঠে, বউ, তুমি চিন্তা করো না, মন থাকতে তোমাকে আমার কুমিরগুলোর খাবার হতে দিব না। প্রিন্সের কথা শুনে মেহেকের হাত থেমে যায়। মেহেক ভয় কাঁপছে আর গতকাল রাতের কথা মনে করছে। তবে রবিনের জায়গায় মনকে কল্পনা করে চিৎকার করে বলল, না না না, মুনকে মারবেন না, আমার বোনকে ছেড়ে দিন। প্রিন্স মেহেককে ধাক্কা দিয়ে বলল, অভিনয় তো ভালোই জানো, তা আমার পিছনে গোয়েন্দাগিরি শুরু করেছো কবে থেকে? মেহেক প্রিন্সের কথা শুনে ভয় পেয়ে কেঁদে কেঁদে বলল, কিসের গোয়েন্দাগিরি? কান্না বন্ধ করো, কথায় কথায় চোখের পানি ফেলে কি প্রমাণ করতে যাচ্ছ? তুমি নির্দোষ, আমি যাতে তোমার চোখের পানি দেখে তোমাকে ছেড়ে দেই, তাই তো? তুমি কি ভেবেছো আমার পিছনে গোয়েন্দাগিরি করবে আর আমি জানবো না? বিশ্বাস করুন, আমি গোয়েন্দাগিরি করতে যাইনি। তাহলে তুমি এই রাতের বেলা বাগানে কি করছিলে? মেহেক প্রিন্সের কথা শুনে আমতা আমতা করে বলল, ওপরে থেকে জানালা দিয়ে বাগানে হঠাৎ লাইট জ্বলতে দেখে কৌতূহলবশত ওখানে যায়। প্রিন্স মেহেকের কথা শুনে বলল, মেহেক, বেশি কৌতূহল কিন্তু শরীরের জন্য ভালো না। দেখো তোমার কৌতূহলের শাস্তি না আবার তোমার বোন পায়। প্রিন্সের কথা শুনে মেহেক ভয় পাচ্ছে। এ লোক আবারও মনের সাথে উল্টাপাল্টা কিছু করবে না তো? আজকাল বন্দি জীবনের সাথে মেহেক ভালোই মানিয়ে নিয়েছে। আগে মেহেকের মনে মুক্তির জন্য ক্ষীণ আশা ছিল। রবিনের মৃত্যুর সাথে সাথে তা একেবারেই মন থেকে মুছে গেছে। বলতে গেলে প্রিন্সের হাত থেকে পালানো বা মুক্তির চিন্তা মেহেক বোনের কথা ভেবে মন থেকে বাদ দিয়েছে। মেহেক নিজের করা কোনো ভুলে বোনকে শাস্তি পেতে দেখলে সহ্য করতে পারবে না। জন্য যখন এখানে থাকতে হবে, এসব ভেবে সময় নষ্ট করে লাভ নেই। প্রিন্সের হাতে থেকে মৃত্যু ছাড়া মেহেকের মুক্তি নেই, তা সে বুঝে গেছে। তবে মেহেক প্রিন্সের বন্দী হয়ে মানিয়ে নিলেও মনের জন্য মেহেকের ভয় হয়। প্রিন্স নামের রাক্ষসটি কখন আবার থাবা দিয়ে ওর বোনকে নিজের শিকার বানায়, সে ভয়ে দিনরাত কাটে। কারণ আজকাল মন যে বড় অবুঝ হয়ে গেছে, ওর চোখে প্রিন্স নামের পর্দা পড়ে ঢেকে আছে। তাই তো মেহেক মনকে যত চেষ্টা করে প্রিন্সের থেকে দূরে রাখতে, দিন শেষে দেখা যায় মন প্রিন্সের আরও কাছে এসে যায়। সময়ের স্রোত বদলে গেছে। আগে মন মেহেককে ছাড়া থাকতে পারতো না, এখন প্রিন্স থাকাকালীন মনের মেহেকের দরকার হয় না। মনের কাছে প্রিন্স হচ্ছে সুপার হিরো, যে এক নিমেষেই সব দুঃখ কষ্ট দূর করে দিতে পারে, পায়ের কাছে সব সুখ এনে দিতে পারে। মন আগের মতো ছোট বড় সব প্রয়োজনে তার কাছে ছুটে আসে না। কিছু প্রয়োজন হলে প্রিন্সের কাছে ছুটে যায়, আর প্রিন্সও মনের সব কিছুর দিকে খেয়াল রাখে। মনে প্রিন্স ধীরে ধীরে বড় ভাইয়ের জায়গা দখল করেছে।
মেহেকের তা বুঝতে অসুবিধা হচ্ছে না, আর মন কেন প্রিন্সের দিকে ঝুঁকে পড়েছে তাও বুঝতে পারছে। আসলে মন এবং মেহেক যখন নিজেদের বাড়িতে ছিল তখন ওদের বাবা কড়া শাসনে রেখেছে। ওদের চাওয়া পাওয়া বা কোনো ইচ্ছের মূল্য দেয়নি। ওদেরকে সবসময় এটাই বোঝানো হয়েছে ওরা দুজন ওর বাবার জন্য বোঝা। মেহেক মনের থেকে বড় হওয়াতে বাবার ইচ্ছেকে নিজের ইচ্ছে মনে করত। মেহেকে প্রথম প্রথম মনে হতো হয়তো মা মারা যাওয়ার কারণে বাবা একা হয়ে গেছে, এত কম বয়সে নিজে ভালোবাসার সঙ্গী হারিয়েছে। ওদের কথা ভেবে কখনো বিয়ে করেননি। মায়ের বিরহে ও কাজের চাপে হয়তো বাবা খিটখিটি মেজাজ হয়ে গেছে, সেজন্য ওদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে। তাই মেহেক বাবার অনুশাসন মেনে চলত। তবে মন ছোট থাকায় বাবার আচরণ ওর মনে অভিমানের পাহাড় তৈরি হয়। মনের ধারণা বাবা ওদের কোথাও থেকে কুড়িয়ে এনেছে, সেজন্য ওদের ভালোবাসে না। মেহেক বোনকে অনেক বুঝিয়েও মনের ধারণা পাল্টাতে পারেনি। মেহেক যখন থেকে স্কুল জীবন পার করে কলেজে ওঠে তখন ওর সহপাঠীদের মুখে তাদের বাবাকে নিয়ে গল্প শুনে। তখন থেকে বাসায় এসে ওর বাবার দিকে মনোযোগ খেয়াল করে এবং বুঝতে চেষ্টা করে এত বছর বাবাকে নিয়ে যা ভেবেছে তা সত্যি কিনা। কিন্তু মেহেক ওর বাবার খেয়াল করে হতাশ হয়, কারণ ওর বাবা মায়ের বিরহে কাতর হয়ে ওদের কাছ থেকে দূরে যায়নি। তার প্রমাণ তো সে পেয়েছে, কারণ এর মধ্যে একদিন ওর বাবা কাকে যেন ফোনে বলেছিল, আরে মেয়েদের নিয়ে আমার ভাববার সময় কোথায়, ওরা হচ্ছে আপদ, আর এই আপদ বিদায় করতেও আমার পকেট ফাঁকা হবে, যত সব। অপর পাশ থেকে কি বলছে তা মেহেক শুনতে পায়নি, তবে ওদের বাবা বলে চলেছে, আরে টাকা না থাকলে মেয়েদের দিয়ে কি করব, আর তুমি জানো না টাকাই আমার কাছে সব। আরে টাকা ছাড়া দুনিয়া কেমন ফাঁকা ফাঁকা লাগে। সেদিন মেহেক তার বাবার কথা শুনে বুঝে যায় তাদের বাবার কাছে তাদের থেকে টাকার মূল্য বেশি। সে টাকাকে যে পরিমাণ ভালোবাসে তার এক বিন্দু ওদের ভালোবাসে না। সে থেকে মেহেকের মনে তার বাবার জন্য রাগ ও অভিমান শুরু হয়। তবে তা কখনো মনকে বুঝতে দিত না, তবুও মন বাবার কাছে যেত না। কিন্তু এখানে আসার পর থেকে প্রিন্স শুধু একদিনই মনকে কুকুরের কামড় খাওয়ায়। অবশ্য মন সেটা এখনো জানে না। ওই ঘটনার পর থেকে মনের সাথে আরও কিছু করেনি। সত্যি বলতে মেহেক ওর বোনের সাথে আর কিছু করা প্রিন্সকে কোনো সুযোগ দেয়নি। প্রিন্স যেভাবে চেয়েছে, মেহেক ইচ্ছে না থাকা সত্ত্বেও নিজেকে প্রিন্সের সামনে সেভাবেই উপস্থাপন করেছে। ইদানিং মেহেক একটা বিষয় লক্ষ্য করেছে, প্রিন্স মনকে সবসময় স্পেশাল ফিল করায়। মন কিছু আবদার করলে যত রাতেই হোক তা পূরণ করে। এই তো কিছুদিন আগের কথা, একদিন সন্ধ্যায় মন প্রিন্সের কাছে বায়না ধরে আজকে ওকে রান্না করে খাওয়াতে হবে, তাও প্রিন্সের নিজের হাতে। প্রিন্স মনের মুখে এমন কথা শুনে প্রথমে চমকে যায়। এরপর মনকে সোনা বোন, টিয়া, ময়না পাখি বলে বোঝায় সে রান্না পারে না। কিন্তু মনের এক কথা, তাকে এসব বলে লাভ হবে না, আজ পাস্তা করে খাওয়াতে হবেই হবে। মেহেক তাকে এজন্য ধমক দিলে প্রিন্স উল্টো মেহেককে চোখ রাঙানি দেয়। তা দেখে মন খিলখিল করে হেসে বলল, আজকে সে ভাইয়ের হাতের পাস্তা রান্না খাবেই খাবে। প্রিন্স প্রিন্স মনকে বোঝাতে না পেরে হতাশ হয়ে কিচেনে ঢোকে। তাকে কিচেনে দেখে জন অবাক হয়ে যায়। প্রিন্স জনকে ধমকে বলে, তুমি পাস্তা করতে যা উপকরণ লাগে তা আবার সামনে রেখে কিচেন থেকে বের হও। জন প্রিন্সের ধমক শুনে ভয় পেয়ে সব রেখে বের হয়ে যায়। মন তো অনেক খুশি ভাইয়া তার জন্য পাস্তা করছে। তবে কিচেন থেকে জনকে মন খারাপ করে বের হতে দেখে মন মনে মনে বলে, সবাই অযথা আমার ভাইয়াকে ভয় পায়। আমার ভাইয়া বাবার থেকেও কত ভালো, তা ওরা বোঝে না, আপুও তো বোঝে না। অন্যদিকে মেহেক তো জানে প্রিন্সের এসব অভিনয়। প্রিন্স উপরে উপরে মনকে ভালোবাসে দেখে নিজের কাছাকাছি রাখছে, যাতে সময় মতো মেহেককে কষ্ট দিতে পারে। মনটা এটা কেন বোঝে না, বাবা আমাদের সাথে কখনো অভিনয় করেনি, কিন্তু এই লোক তো ওর সাথে ভাইয়ের ভালোবাসার অভিনয় করেছে। কবে এই মেয়ের চোখে থেকে প্রিন্স নামের পত্রে সরাবে? 8 মাস পর মেহেকের ভার্সিটিতে এসেছে। গেটের কাছে মনের বয়সে একটা মেয়েকে দেখে মনের কথা স্মরণ করে মন খারাপ হয়ে যায়। বোনটাকে বাসায় রেখে পড়াশোনায় মনোযোগ দিতে পারে না। অবশ্য এখন মন ওকে ছাড়া ভালোই থাকতে পারে। আগে মন বেশি সময় ওকে ছাড়া থাকতে পারতো না, কিন্তু এখন তো মন বড় হয়ে গেছে। তার ভাইয়া থাকতে মেহেককে মনে করার সময় কোথায়? কয়েক মাস ধরে প্রিন্স ওকে নিজে স্কুলে দিয়ে আসে, আবার নিয়েও আসে। আর এই বিষয়ে মেহেকের ভয় রয়েছে।
প্রিন্স ইচ্ছে করে ওর বোনকে ওর থেকে দূরে সরিয়ে রাখতে চাচ্ছে, যা মন বুঝতে পারছে না। মেহেক এসব ভাবছিল, সে সময় ওর ফোন বেজে ওঠে। ফোনের শব্দ পেয়ে ফোনের দিকে তাকিয়ে অনাকাঙ্ক্ষিত নাম্বার দেখে হতভম্ব হয়ে যায়। ফোন বেজে চলেছে তো চলছেই। মেহেক কিছু একটা ভেবে কাঁপা কাঁপা ফোন হাতে রিসিভ করে। ফোনের ওপাশ থেকে কেউ বলে, মারে মন কোথায়? ও ঠিক আছে তো? সে কেউ একজন হচ্ছে মেহেক ও মনের বাবা। মেহেক ওর বাবার ফোন পেয়ে এবং মনের জন্য উৎকণ্ঠা প্রকাশ করতে দেখে কিছুক্ষণের জন্য মনে হচ্ছে নিঃশ্বাস নিতেই ভুলে গেছে। বাবা নামের এই লোকটা ছোট থেকে আজ পর্যন্ত কখনো ওদের জন্য অস্থির বা চিন্তিত হতে দেখেননি। তাছাড়া মেহেকের বিয়ে হয়েছে প্রায় বছর হয়ে এলো, সে থেকে মন ওদের সাথে আছে। কই, এতদিনের মধ্যে কখনো তো ফোন করেনি বা জানতে চায়নি মন কেমন আছে বা তার বড় মেয়ে বা কেমন আছে। আজকে হঠাৎ কি মনে করে ফোন দিয়েছে সে? মেহেক যখন এসব ভাবছিল সে সময় ফোনের ওপাশ থেকে সিকান্দার মির্জা কান্না ভেজা কণ্ঠে বলছে, মেহেক মা, এত রাগ করে আসিস যে? তোর বাবার সাথে কথা বলতে চাচ্ছিস না? মেহেক সিকান্দার মির্জার কথা শুনে বলল, শোনো, জন্ম দিলে না বাবা হওয়া যায় না, তা তোমাকে না দেখলে বুঝতেই পারতাম না। তাই এসব ইমোশনাল কথা বলে আমার মন গলাতে চেষ্টা করে লাভ নেই। আর এতদিন তুমি কোথায় ছিলে? মা মারা যাবার পর কখনো তো মনকে একটু আদর করে কোলে নাওনি, ভালোবেসে কাছে ডাকনি। আর আজ হঠাৎ করে মনের জন্য ভালোবাসা উথলে উঠেছে। যে ফোন করে কেটে কেটে মনের কথা জানতে চাচ্ছ, আর তুমি জানতে চাইলেই আমি বলবো কেন? তোর রাগ হওয়া জায়েজ আছে। এত বছর আমি টাকার নেশায় অন্ধ হয়ে গিয়েছিলাম। টাকার পিছনে ছুটতে ছুটতে এটাও ভুলে গিয়েছিলাম যে আমার পরীর মতো দুইটা রাজকন্যা আছে, যারা আমার কাছে ভালোবাসা ও একটু সময় ছাড়া বেশি কিছু চাই না। আর আমি তাদের ভালোবাসা না দিয়ে তোদের সাথে অমানুষের মতো আচরণ করেছি, তা ভাবলেই বাঁচতে ইচ্ছে করে না। মেহেক ওর বাবার কথা শুনে বলল, তুমি আমাদের সাথে কি করেছো না করেছো তা আমার মনে আছে, তাই এসব কথা বলে সময় নষ্ট না করে ফোন রাখো। আর কোন অধিকারে আমাকে ফোন দাও? হ্যাঁ, টাকার বিনিময়ে আমাকে বিক্রি করে দিয়েছো, সেটা কি ভুলে গেছো? শুনে রাখো, আর কখনো আমাকে ফোন দেবে না। মারে, আমি পাপ করেছি, আমাকে তোরা মাপ কর। না করলে যে মরেও শান্তি পাবো না। তোদের সাথে করা অন্যায়গুলো যখন চোখের সামনে ভেসে ওঠে, সে সময়ে নিজেকে শেষ করে দিতে ইচ্ছে হয়। মা, বিশ্বাস কর, তোদের ছাড়া আমি ভালো নেই। মেহেক সিকান্দার মির্জার মুখে মরার কথা এবং ভালো নেই শুনে রাগ পড়ে যায়। কোনো মেয়েই বাবার মুখে মৃত্যুর কথা শুনে রাগ করে থাকতে পারে না। এদিকে সিকান্দার মির্জা মেহেকের আওয়াজ না পেয়ে শুনে মোবাইলের দিকে তাকায়, মেহেক ফোন কেটে দিল কিনা দেখার জন্য। মেহেককে লাইনে দেখে সিকান্দার মির্জা আবার বলতে শুরু করে, বিশ্বাস কর মা, তোর বিয়ের পর থেকে বাসা ফাঁকা হয়ে আছে। তোদের থেকে দূরে থেকে বুঝতে পারছি আমার করা অন্যায়গুলো, কিভাবে দিনের পর দিন তোদের অবজ্ঞা করেছি, যা ভেবে বুকের ভিতরে যন্ত্রণা হয়। এই পাষাণ মন যে তোদের ভালোবাসা পাওয়ার জন্য কাঙ্গাল হয়ে আছে। তোকে আর মনকে দেখতে ব্যাকুল হয়ে আছি। তোদের সাথে দেখা করতে প্রিন্সকে কতবার ফোন করেছি তা হিসেব নেই। প্রিন্সকে ফোন করলেই বলে তোরা নাকি ওর বাবার ওখানে গিয়েছিস। তোদের সাথে একটু কথা বলতে কেমন ছটফট লাগছিল। প্রিন্সের কাছে কতবার তোর ফোন নাম্বার চেয়েছি, কিন্তু সে দেয়নি। কিছুদিন ধরে রাতে ঘুমাতে পারি না, চোখে ঘুম এলে দুঃস্বপ্ন দেখে জেগে যাই। কি দুঃস্বপ্ন? সিকান্দার মির্জা বলতে শুরু করে, মারে, চোখ লেগে এলেই স্বপ্নে দেখি সামনে মনের বড় বিপদ রয়েছে। স্বপ্নের ভিতরে একটা লোক দেখতে পাই। লোকটি অন্ধকারে মনের পিছনে দাঁড়িয়ে ছুরি হাতে আছে। লোকটার ফেস দেখা যায়নি, তবে যে লোকটা মনকে মারতে চাচ্ছে সে বেশ লম্বা এবং সুস্বাস্থ্যের অধিকারী। আর লোকটার হিংসতা পশুকেও হার মানাবে। এই স্বপ্ন দেখার পর থেকে ঠিক থাকতে পারছিলাম না।
প্রিন্সকে অনেক রিকোয়েস্ট করার পরও তুই দেশে নেই বলে তোর নাম্বার দেয়নি। কিন্তু কেন যেন আমার প্রিন্সের কথা বিশ্বাস হচ্ছিল না, তাই লোক লাগিয়ে অনেক কষ্টে তোর ফোন নম্বর জোগাড় করেছি। আচ্ছা আমার প্রিন্স তোর এবং মনের সাথে কথা বলতে দিতে চাই না কেন? আমি খারাপ হতে পারি, তবে বিশ্বাস করবি কিনা জানি না, তোর বিয়ের আগে প্রিন্স ছেলেটার সাথে কথা বলে মনে হয়নি সে এমন করবে। বড় বিশ্বাস করেছিলাম তাকে, আর ও কিনা আমার থেকে আমার 2 মেয়েকে দূরে রাখছে। মেহেক তার বাবার কথা শুনে কি বলবে ভেবে পাচ্ছে না। বাবা যেমন লোকের বিবরণ দিচ্ছে তা সম্পূর্ণ প্রিন্সের সাথে মিলে গেছে। আর মেহেক আগে থেকে জানে প্রিন্স মনের ক্ষতি করতে মুখিয়ে আছে। কিন্তু বাবার কথা শুনে বোঝা যাচ্ছে বাবা প্রিন্সের আসল রূপ সম্পর্কে কিছুই জানে না। জানলে নিশ্চয়ই আমার বিয়ে দিত না। আর আমার ইচ্ছে থাকলেও বাবাকে বলতে পারবো না যে প্রিন্স একজন হিংস্র খুনি। মনকে নিয়ে তার দুঃস্বপ্ন যে কোনো মুহূর্তে সত্যি হয়ে যেতে পারে। বাবা, তুমি না বুঝে কোন বিপদে আমাদের ঠেলে দিয়েছো তা তুমি নিজেও জানো না। সিকান্দার মির্জা মেহেকের শব্দ না পেয়ে আবারও বলল, মা, তোকে যে আমার বড় দেখতে ইচ্ছে করছে। মেহেক এতক্ষণ ভুলেই গেছে যে তার আশেপাশে গার্ড আছে যারা ওর সব কার্যকলাপ ফলো করে প্রিন্সকে জানাবে। কথাটা মনে হতে মেহেক সিকান্দার মির্জার উদ্দেশ্য বলল, হ্যাঁ বাবা, আমিও মন ভালো আছি। আর জানো বাবা, উনি না আমাকে ভার্সিটিতে আসার অনুমতি দিয়েছে। আমি নিয়মিত ভার্সিটিতে আসি। আচ্ছা বাবা, আমার দেরি হয়ে যাচ্ছে, এখন রাখি। কথাটা বলে মেহেক মনে মনে সুস্থির নিঃশ্বাস ছাড়ল, কারণ সে তার বাবাকে দেখা করতে না বলেও তার সাথে দেখা করার রাস্তা বের করে দিয়েছে। ওদিকে সিকান্দার মির্জা এতদিন পর মেয়ের সাথে কথা বলতে পেরে শান্তি পেল। এই জীবনে সে মেয়েদের সাথে অনেক অন্যায় করেছে, এত কিছুর পরেও মেহেক তার সাথে কথা বলছে তা ভেবে তার আনন্দ লাগছে। একটা ফোন তার সকল চিন্তা দূর করে দিল ভেবে মুচকি হাসল। সে হাসির পিছনে রয়েছে রহস্য। অন্যদিকে প্রিন্সের মোবাইলে একটা টেক্সট এলো। টেক্সট দেখে কিছুটা চিন্তিত হয়ে পড়ে। তাকে আরো সতর্ক থাকতে হবে, সামনে যে বড় বিপদ আসছে। মেহেক বাড়িতে এসে জনের কাছ থেকে মনের খোঁজ নিল। মন এখনো আসেনি। মেহেক ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে বিছানায় বসে তার বাবার কথা ভাবছিল। মেহেক অনেক খুশি হয়েছে তার বাবা নিজের ভুল বুঝতে পেরেছে। মেহেক তো মনে মনে সবসময় এটাই চাইতো। আজ তার সত্যি হতে দেখে ওর কি যে ভালো লাগলো তা কাউকে বোঝাতে পারবে না। তবে মেহেক তার বাবার সাথে ফোনে কথা বলার বিষয় নিয়ে কিছুটা চিন্তিত হয়ে পড়ে। প্রিন্সকে বিষয়টি জানাতে হবে, করছে না তবুও জানাতে হবে, কারণ এই লোক ঠিক এই খবর পেয়ে যাবে। তখন যদি বাবা বা মনের ক্ষতি করতে চায়। তাছাড়া বাবা যে আমাদের সাথে কথা বলতে এতবার তাকে ফোন করেছে, সে বিষয়ে কেন সে বলেনি তাও আমাকে জানতে হবে। সে আমার কাছে থেকে মনকে দূরে সরিয়ে দিয়েছে, তাতেও শান্তি হচ্ছে না। বাবা নিজের ভুল বুঝে আমাদের কাছে ফিরে আসতে চাইছে, আর এই লোক কিনা সেখানেও বাধা হয়ে দাঁড়াচ্ছে। সে কি করতে চাইছে? বিকেল থেকে মেহেকের মন অস্থিরতা বিরাজ করছে। প্রিন্স ফোন করে বলেছে মনের আসতে দেরি হবে। কথাটা শুনে থেকে মেহেক ভয় পাচ্ছে। এই লোকের সাথে ওর বোন একটু নিরাপদ না, এটা জেনেও কিছু করতে পারছে না। এর থেকে কষ্ট আর কি হতে পারে। মেহেক রুমের মধ্যে পায়চারি করছে আর বোনের কথা ভাবছে। ঘণ্টাখানেক রুমে পায়চারি করে নিচে নেমে এলো। রুমের মধ্যে অস্থির লাগছিল, তাই নিচে নেমে ড্রয়িং রুমে এসে সদর দরজার দিকে তাকিয়ে আছে, কারণ মন আসলে তো এখান দিয়ে ভেতরে ঢুকবে। ওর বোনটা কি অবস্থায় আছে না দেখা পর্যন্ত মেহেক শান্তি পাবে না। অপরদিকে প্রিন্স মনকে নিয়ে রাত 8টার পরে ফিরেছে। মন খিলখিল করে হাসতে হাসতে বাসার ভেতর ঢুকছে। ওর 2 হাত ভর্তি শপিং ব্যাগ। মেহেক বোনের মুখে হাসি দেখে সুস্থির নিঃশ্বাস ছাড়ল। তাহলে রাক্ষসটা ওর বোনের কোনো ক্ষতি করেনি। এদিকে মন বাসায় ঢুকে সোফায় মেহেককে বসে থাকতে দৌড়ে বোনের কাছে যায়। মেহেক মনকে আসতে দেখে দাঁড়িয়ে গেল। মন কাছে এলে ওকে জড়িয়ে ধরে বলল, আপুকে রেখে কোথায় ছিলে এতক্ষণ? মন বোনের বুকে মাথা রেখে বলল, জানো আপু, ভাইয়া না আমাকে আজকে যমুনা ফিউচার পার্কে নিয়ে গেছে। সেখানে অনেক মজা হয়েছে। মন কিছুটা মন খারাপ করে বলে, আমি তোমাকে অনেক মিস করেছি আপু। কেমন মিস করেছিস তা খুশি দেখেই বোঝা যাচ্ছে। সত্যি তোমাকে অনেক মিস করছি তো। আর তুমি জানো ভাইয়া কি বলেছে? আরেকদিন তোমাকে এবং আমাকে নিয়ে যাবে।
এই কথাটা ভেবেই আমার কি খুশি লাগছে। মনের কথা শুনে মেহেক ওকে থামিয়ে দিয়ে বলল। অনেক বকবক করেছিস, যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আয়, একসাথে খাবো। মন মেহেকের দিকে তাকিয়ে মন খারাপ করে বলল। আমি তো বাইরে খেয়ে এসেছি, সরি আপু। মেহেক বোনের মুখের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে বলল। ব্যাপার না সোনা, যেহেতু খেয়ে এসছি তাহলে ফ্রেশ হয়ে রেস্ট নে, সারাদিন তো কম লাফালাফি হয়নি। মন সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। প্রিন্সের দিকে তাকিয়ে মেহেকের রাগ হয় এতক্ষণ মনকে ওর থেকে দূরে রাখার জন্য, কিন্তু প্রিন্সের সাথে কথা বলে কোনো লাভ নেই। তা ভেবে মেহেকও নিজের রুমে চলে যায়। প্রিন্সের কাছে মেহেকের মুখের অবস্থা দেখে মনে হয়েছে প্রিন্স মনকে কি না কি করে ফেলেছে, যেখানে মনকে প্রিন্স নিজের বাচ্চার মতো ভাবে। মেহেকের চিন্তা ভাবনা দেখে প্রিন্সের হাসি পাচ্ছিল, কিন্তু তখন মেহেক সামনে ছিল বলে হাসতে পারেনি। মেহেককে উপরে যেতে দেখে প্রিন্স মুচকি হেসে মেহেকের পেছন পেছনে যায়। রুমে এসে মেহেক কেবল বিছানায় বসতে নেবে, সে সময় প্রিন্স ওকে টান মেরে বুকে নিয়ে জড়িয়ে ধরে কানের লতিতে চুমু দিয়ে সরে আসার আগে ফিসফিসিয়ে বলে। তুমি আজকে যা করেছো না, তার শাস্তির জন্য তৈরি হও মেরি জান। প্রিন্সের কথা শুনে মেহেক মনে মনে ভয় পাচ্ছে। আজকে বাবার সাথে ওর যা কথা হয়েছে তা এই লোক জেনে যায়নি তো? আচ্ছা বাবার সাথে কথা বলেছি, সেজন্য শাস্তির কথাটা বলছে না তো? এসব ভেবে ভয়ে ওর শরীর কাঁপন শুরু হয়ে গেছে। তোকে জড়িয়ে ধরেছিল বিধায় মেহেকের কাঁপন টের পেয়েছে। মেহেককে কাঁপতে দেখে প্রিন্স বলল। এই শাস্তির কথা শুনেই দেখি কাঁপাকাঁপি শুরু করে দিয়েছো জান। আমার বউ এত ভীতু হলে লোকে কি বলবে? তবে তোমার এই ভীতু ফেস দেখে আমার কাছে কিন্তু দারুণ লাগছে। মনে হচ্ছে বাঘের সামনে হরিণী দাঁড়িয়ে আছে। মেহেক প্রিন্সের কথা শুনে প্রতিবাদ করে আমতা আমতা করে বলল। ও ভয় পেতে যাব কেন, যেখানে জানি আমি কোনো অন্যায় করিনি। শেষের কথাটা একটু জোর দিয়েই বলল। প্রিন্স মেহেকের কথা শুনে ওর দিকে তাকিয়ে বড় বড় চোখ করে বলল। ভেবে বলো তুমি কিছু করোনি। তাছাড়া আমার কাছে কোনো কিছু লুকানো এত সহজ না, বুঝলে? মেহেক প্রিন্সের কথা শুনে ভয় পাচ্ছিল। আমি আমার বাবার মেয়ে হয়ে তার সাথে কথা বলতেই পারি, এখানে দোষের কি আছে? তাছাড়া বাবাকে তো আর আমি কল দিইনি, সে নিজে আমাকে কল করেছে। তাহলে আমাকে কি জন্য রাক্ষসটা শাস্তি দেবে? কথাগুলো মনে মনে ভেবে মেহেক প্রিন্সকে সিকান্দার মির্জা ফোন করেছে কথাটা বলতে নেবে, তার আগেই প্রিন্স বলে ওঠে। কত বড় সাহস আমাকে ফাঁকি দেয়া, আবার এখন আমার সাথে বড় বড় কথা বলা হচ্ছে। আজকে তো কঠিন শাস্তি না দিলেই চলছেই না। মেহেক প্রিন্সের কথা শুনে ভয়ে শুকনো ঢোক গিলে বলল। হ্যাঁ, তা এখন তোতলাচ্ছ কেন জান? মনে পড়েছে কিছু? আমার সাথে তোমার কথা ছিল না, আমি প্রতিদিন সকালে বাড়ির বাইরে যাওয়ার আগে মিষ্টি মুখ করিয়ে বাই দিবে। আজ তুমি কি করলে? সকালে এতবার ডেকেছি তাও ঘুম থেকে উঠলেই না। এটা তুমি ইচ্ছে করেই করেছো না? মেহেক প্রিন্সের কথা শুনে সুস্থির নিঃশ্বাস ছাড়ল। ইস, এই লোকের কথা শুনে যে ভয়টাই না পেয়েছে, এসব ঢঙের কথা শুনে শরীর জ্বলে। মেহেক বিড়বিড় করে কথাটা বলেছে সে সময়ে। মেহেককে বিড়বিড় করতে শুনে প্রিন্স মুচকি হেসে মেহেক কিছু বুঝে ওঠার আগে প্রিন্স ওর ওষ্ঠ দখল করে নেয়। প্রিন্স তার সহধর্মিনীর ওষ্ঠের সুধা পান করে যেন তার প্রাণভোমরা সকল অস্থিরতা শুষে নিতে এবং নিজের সারাদিনের ক্লান্তি দূর করতে চাচ্ছে। এদিকে মেহেক প্রিন্সের অতর্কিত হামলায় হাঁসফাঁস অবস্থা। আর কিছুক্ষণ এভাবে থাকলে হয়তো নিঃশ্বাস নিতে না পেরে মারা যাবে। লোকটা কি তা বুঝতে পারছে না? কথাটা ভেবে ব্যস্ত হয়ে পড়ে প্রিন্সের কাছ থেকে নিজেকে ছাড়াতে। প্রিন্স মেহেকের ছটফট অবস্থা দেখে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। এই মেয়ে কখনো তো নিজে ইচ্ছা করে তার কাছে আসে না, আর প্রিন্স ওর কাছে গেলে তখন পালাই পালাই করে। আর গভীর আলিঙ্গনে আবদ্ধ হওয়ার সময় মেহেক বাধা দিলেও কেমন নিচীপ হয়ে থাকে। প্রিন্স কথাটা ভেবে রাগ করে মেহেকে ঠোঁটে দাঁত বসিয়ে দিল। মেহেকের ঠোঁট লক থাকায় শব্দ বের হয় না, হলেও চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে প্রিন্সের হাতে পড়ে। প্রিন্সের হাতে শীতল কিছু স্পর্শ অনুভব হতে সে মেহেকের চোখের দিকে তাকায়। মেহেকের চোখের কোণা ভেজা, দেখে বুঝতে অসুবিধা হয়নি শীতল স্পর্শের উৎস। ইস, রাগের মাথা একটু বেশি হয়ে গেছে কথাটা ভেবে প্রিন্স মেহেককে ছেড়ে দিল। মেহেক ছাদে পায়চারি করছিল, সে সময় বাগান থেকে কারো চিৎকার আসায়
কে চিৎকার করছে দেখতে ছাদের কিনারে যায়। কিনারে এসেও কিছু দেখতে পাচ্ছে না, কিন্তু এবার চিৎকারের শব্দ আরো জোরে হওয়াতে সেদিকে মনোযোগ দিয়ে শুনতে পায় কেউ বলছে, কে কোথায় আছো, আমার মেয়েকে বাঁচাও। চিৎকারের শব্দ শুনে মেহেকের মনে হচ্ছে তার বাবার মতো কণ্ঠস্বর। মেহেক মনে মনে ভাবছে এখানে তার বাবা আসবে কোথায় থেকে। সেদিন বাবা তো ছদ্মবেশে কলেজে এসে ওর সাথে দেখা করে অনেক আদর করেছে।